দর্শক, আমি মাহফুজ মিশু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চলতে অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং শিক্ষক অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে। স্যার কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। স্যার, বাজেটের সময় যাচ্ছে, 1 তারিখে প্রস্তাবিত বাজেট ঘোষণা হলো এবং এই বাজেটকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন এটি তার জীবনের শ্রেষ্ঠতম বাজেট। উনি অনেকগুলো বাজেট দিয়েছেন, সম্ভবত 11টি এটি সহ। আপনার বিবেচনা এটিকে আদৌ? ব্যক্তিগতভাবে তো তিনি এই বয়সে এসে এতগুলো বাজেট দিয়েছেন, তার কাছে তো একটা বড় অর্জন মানে হবেই। তবে একটা যুক্তি অনেকে দেখান যে অর্থনীতি বড় হয়েছে, আমরা উন্নয়নের মহাসড়কে যেতে চাচ্ছি, কাজেই বড় বাজেট, উচ্চাভিলাষী বাজেট না হলে বড় অর্জন হবে কি করে। সেটাতে একটা সমস্যা হলো যে বাজেটের মূল অংশ তো বাজেট বক্তৃতা না, এটা হলো অর্থ বিল। অর্থ বিল হলো একটা আইন এবং এই আইনটা তৈরি করা হয় উচ্চাভিলাষ দেখানোর জন্য না। এটা হলো সরকারের যত আয় ব্যয় পুরো বছরের আছে সেটার নিয়মানুবর্তিতা রক্ষার জন্য। এই কারণেই তো বাজেটে এই আইনটা পাস করতে হয়। এখন সমস্যা হলো যে আমি যদি ব্যয়ের খুব উচ্চ লক্ষ্যমাত্রা ধরি, তাহলে বাজেটের তো আসল বিষয় হলো যে ব্যয়ের ক্ষেত্রে যে অগ্রাধিকারগুলো থাকবে। এখন যদি সব খাতেই মনে করা হয় যে পুরো ব্যয় হবে না, তাহলে যেখানে যে যতদূর পারে ব্যয় করতে থাকবে এবং বছরের শেষের দিকে এসে দেখা যাবে, বিশেষ করে উন্নয়ন বাজেটটা শেষের দিকে এসে বাস্তবায়ন করি এবং যেখানে পারা যায় সেখানেই আমরা খরচ করি। কিন্তু সেটা তো বাজেটের নিয়মানুবর্তিতা এবং যে প্রকল্পগুলোর যে অগ্রাধিকার সেটা তো আর রক্ষা হচ্ছে না। বাজেট তো করাই হলো যে সীমাবদ্ধ সম্পদকে আমরা সর্বোচ্চ কাজে কী করে লাগাতে পারি। আর সেখানে তো উন্নয়ন ব্যয়ে তো আরও অনেক সমস্যা রয়ে গেছে। যে প্রকল্পগুলো আমরা নিই, এই প্রকল্পগুলোর বাস্তবায়ন ক্ষমতা, এগুলোর ব্যয় সাশ্রয় কী করে হবে এবং এগুলো ঠিক সময়ে হবে কি না, এগুলোর দিকে না তাকিয়ে যদি আমরা খুব বড় বড় প্রকল্প শুধু হাতে নিতেই থাকি, তাহলে তো সেই নিয়মানুবর্তিতার বিষয় থাকে না। আপনি বলছিলেন যে এটা উচ্চাভিলাষী বাজেট, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য কিনা। আসল কথা হলো বাজেটে যেই অগ্রাধিকারগুলো আগে থেকে ঠিক করা আছে, যেগুলোকে আমরা বেশি প্রয়োজন মনে করি, যেই খাতটাকে কম প্রয়োজন করি, সেইভাবে সীমিত সম্পদটার ব্যবহার হচ্ছে কিনা। আমাদের যে এবারের বড় বড় যেই প্রকল্পগুলো আছে, অবকাঠামো খাতের প্রকল্প, এগুলোকে তো এবার বলা হচ্ছে যে ফাস্ট ট্র্যাক, অত্যন্ত দ্রুত নেওয়া হবে। সেটার একটা নির্বাচনী দিকও আছে, যে নির্বাচন সামনে এবং বড় বড় প্রকল্পগুলো তো দৃশ্যমান, এগুলো যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো। আমরা সবসময় বলি যে বিনিয়োগ যথেষ্ট হচ্ছে না এবং বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। তাতে করে দেখা যায় যে যেই প্রকল্পই যত দ্রুত পারা যায়, যতদূর সম্ভব পারা যায়, খুব দ্রুত পারা যায় না, ততদূর আমরা নিয়ে যাই এবং প্রকল্পগুলোর মধ্যে যে যাচাই বাছাই তো হয় না। প্রকল্পগুলো নেওয়া হয় ওই যে সরবরাহকারীদের অর্থায়ন কতদূর হলো, এর মধ্যে ভূ রাজনীতি আছে এবং অনেক ধরনের স্বার্থ গোষ্ঠী আছে, সেটা সব বড় বড় প্রকল্পেই থাকবে। এখন আমরা যে বড় বড় প্রকল্পগুলো নিচ্ছি, এগুলো আসলে কোনটা আগে নিচ্ছি কোনটা পরে নিচ্ছি, এর অর্থায়নে আমরা একদিকে আমাদের বৈদেশিক সাহায্যের বিরাট অঙ্ক এখনও ব্যবহারের জন্য পড়ে আছে, ব্যবহার করতে পারছি না। এবছরে খুব বড় লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে অতীতের তুলনায়, সেটাও খুব উচ্চাভিলাষী। রামপাল প্রসঙ্গে এই কথাগুলো প্রযোজ্য। পরিবেশবাদীরা ঠিকই বলছেন যে পরিবেশ রক্ষা করতে হবে, তারা তো সেটা বলবেনই, কিন্তু অর্থনীতির দিক থেকে পরিবেশের ক্ষতি, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন হবে তার লাভ, অর্থায়নের শর্তগুলো কি, এগুলোতে বা ঋণের দায় কী হবে, সব মিলিয়ে তো একটা মূল্যায়ন করা উচিত ছিল। স্যার, বাজেট নিয়ে আরেকটা বড় আলোচনার জায়গা হচ্ছে এবারের ভ্যাট। আমরা দেখতাম গভর্নমেন্ট বরাবরই তার আয়ের ক্ষেত্রে ট্যাক্সের উপরে নির্ভরশীল ছিল, হঠাৎ করেই সেটা ভ্যাটে আসলো কেন? এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা কিছু কাজ করছে, সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, বাজেট নিয়ে কথা বলছি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবারও। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে। স্যার, আমরা কথা বলছিলাম বাজেটে হঠাৎ করেই ভ্যাট 15%, সেটি নিয়ে নানা বিতর্ক, শেষ পর্যন্ত সেটি
প্রস্তাবিত বাজেটে বহাল রেখেছেন মহিত সাহেব, এর পেছনে বড় কারণ কি হতে পারে? আমরা দেখছি যে বরাবর আমাদের আয়ের একটা বড়, রাষ্ট্রীয় আয়ের বড় একটা উৎস ছিল ট্যাক্স, সেটা এখন ভ্যাটে কেন কনভার্ট হচ্ছে? ভ্যাট তো আগে থেকেই ছিল, কিন্তু 1991 সালে ভ্যাট সাইফুর রহমান সাহেবের সময় ভ্যাট প্রবর্তন করা হয়। তখন এ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তখন ভ্যাটের ফলে কিন্তু রাজস্ব সংগ্রহ রাতারাতি 1991-92 সালে অনেক বেড়ে গেছে। আমরা যদি দেখি ওই সময় পরিসংখ্যান, এখন পূর্ণভাবে সেই ভ্যাট পদ্ধতি আরোপ করা হলো, যেখানে প্রত্যেক স্তরে পাইকারি এবং খুচরা স্তরে যে 15% হারে পূর্ণ কর দিতে হবে। বলা হচ্ছে যে এতে আসলে কর হার বাড়ছে না, তার কারণ আগের স্তরে দেওয়া কর, মধ্যবর্তী পণ্য এবং যেই উপকরণ কেনা হলো সেটা থেকে তো যেই ভ্যাট দেওয়া হলো, সেটা যদি উপযুক্ত নথি সংরক্ষণ করা হয় তাহলে সেটাকে সমন্বয় করা হবে। একটা ভালো দিক হলো যে আসলেই যদি এটা করা যায়, অন্তত প্রাতিষ্ঠানিক খাতের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা অন্তত ঠিকমতো হিসাব রাখবে, এবং যেহেতু তাদের পূর্ববর্তী স্তরের ভ্যাটটা মৌকুফ বা সেটা সমন্বয় করতে হবে, সেই কারণেই তাদেরকে পুরো হিসাব দেখাতে হবে। তাদের একটা ভয় হলো এটা দেখাতে গিয়ে তো আয়কর সেই হিসাবগুলো দেখাতে হবে। কাজেই সেখানে একটা যুক্তি আছে যে স্বচ্ছতার জন্য ব্যবসায়ীদের যে হিসাব রক্ষণ পদ্ধতি, অন্তত বড় ব্যবসায়ীদের, সেটা আরও স্বচ্ছ করার জন্য এই ব্যবস্থা আরও বিজ্ঞানসম্মত। কিন্তু প্রশ্ন হলো যে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তার সাথে কতদূর কোপ করতে পারে। কিন্তু শেষমেশ তো স্যার বোঝাটা গিয়ে সাধারণ জনগণের উপর। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন জিনিসপত্রের দাম বাড়বে না, কিন্তু ভ্যাট তো বাড়বে। এটা হলো একটা ছোট উদাহরণ দিই, আমি একটা শার্ট যেটা 1000 টাকায় কিনতাম সেটাতে আগে আমি 4% ভ্যাট দিতাম। যুক্তিতে হলো যেটা কাগজে কলমে, সেটা হলো আগেও তো সেই ভ্যাট দেওয়া হতো, সেটা বিভিন্ন পর্যায়ে ভ্যাট দেওয়া হতো। এখন সেই ভ্যাটটাই যদিও শেষ পর্যায়ে এসে 15% দেওয়া হলো, যিনি বিক্রি করছেন তিনি তো আবার আগের পর্যায়ের ভ্যাটগুলো এখন সমন্বয় করতে পারবেন। কিন্তু কথা হলো সেই সমন্বয়ের ক্ষমতা, সেই হিসাব রক্ষণ পদ্ধতি যদি না থাকে, বা অনেক ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবেই মনে করেন তার পুরো হিসাব নিকাশ দেখাবেন না, দেখালে আরও বিপদ হবে, তাহলে কিন্তু ভ্যাটের উপর ভ্যাট যেই কথাটা আসছে সেটার প্রশ্ন উঠবে। তখন তার খরচ, তার দাম একটু বাড়াতে হবে, কারণ তিনি পুরো ভ্যাটের সমন্বয় করার সুযোগ ইচ্ছা করেই হয়তো নিচ্ছেন না। আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, ভ্যাটের রেজিস্ট্রেশন কিছুটা হলেও বেড়েছে, কিন্তু এখন চ্যালেঞ্জটা হলো এই যাদের নিবন্ধিত হয়েছেন, যারা শনাক্তকরণ হয়েছে যাদের আয় করে, ইনারা আসলে ইনাদের থেকে কতদূর আদায় করা যাবে, এটা চ্যালেঞ্জ, এটা দেখতে হবে। আরেকটা জিনিস স্যার খুব বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে আবগারি শুল্ক, বিশেষ করে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে। এবং অর্থমন্ত্রী দুই ধরনের কথা বলেছেন। গতকালকে বলেছেন যে যাদের 1 লাখ টাকা আছে বাংলাদেশের পার্সপেক্টিভে তারা যথেষ্ট সম্পদশালী, অথচ আবার ব্যাংকে যখন হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তখন অর্থমন্ত্রী বলেছেন এটা খুবই সামান্য টাকা। এই আবগারি শুল্ক তো এখন থাকার কথাই না, এখন তো ভ্যাটই হলো একমাত্র। আর যদি সম্পদের কথা বিবেচনা করি তাহলে তো সম্পদের একটা কর, যদিও সেটা খুব সারচার্জ হিসাবে আয়করের উপর নেওয়া হয়, সেটাও যে খুব যুক্তিসঙ্গত তা না। এর বাইরে আবার যে এটা কোনো যৌক্তিকতা নেই। ব্যাংকে আমরা কত টাকা রাখছি, একটা ক্ষুদ্র ঋণ যে নেয় সেও তো 1 লাখ টাকার উপরে ঋণ নিচ্ছে, তার তো এইখান থেকে আবার আমরা বলি যে সুদের হার অনেক বেশি ক্ষুদ্র ঋণে, তারপর আমরা কি এখান থেকে আরও আবগারি শুল্ক নেব? এটা একদমই অযৌক্তিক। আমি মনে করি না এটা শেষ পর্যন্ত থাকবে। আমার আশা এবং আমার ধারণা অর্থমন্ত্রী এটা প্রত্যাহার করবেন। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে অর্থমন্ত্রী, আমরা সাইফুর রহমানকে বা শাহ এস.এম. কিবরিয়াকে অর্থমন্ত্রী হিসেবে দেখেছি, আপনি নিজেও তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থমন্ত্রী একটা রাজনৈতিক দর্শন থাকার কথা। এই আমাদের অর্থমন্ত্রী এরশাদ সাহেবের স্বৈরাচার সরকার যাকে আমরা বলি, তার অর্থমন্ত্রী ছিলেন, আবার একই সঙ্গে উনি শেখ হাসিনারও অর্থমন্ত্রী। ফলে তার মধ্যে কি তার পুরো বাজেট বক্তৃতায়, বাজেট প্ল্যানিংয়ে রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতার কোনো অভাব কখনো কখনো পরিলক্ষিত হয়? আমি ঠিক অত সরাসরি রাজনীতি নিয়ে চিন্তা করিনি, করবো না। এখন এই বাজেটের আলোচনায় আমরা অর্থনীতির ভিতরে থাকি, সেখানে আমার যেটা মনে হয়েছে, কেন জানি এই যত বড় বাজেট তত একটা কৃতিত্ব, এটা কোনো ভালো মাপকাঠি না। আরেকটি হলো যে এটা তো এই সরকারের আমলের শেষ পূর্ণ বছরের বাজেট,
এই বাজেটে কিছুটা যে লোকরঞ্জনের বিষয় থাকবে, কিছু কিছু প্রকল্প যেগুলো দৃশ্যমান সেগুলো তাড়াতাড়ি করার একটা তাগিদ থাকবে। আর একটি হলো যে অর্থমন্ত্রী নিজের আওতায় যেই বিষয়টা, যে আর্থিক খাত, ব্যাংকিং খাত, সেই খাতের যে দুর্নীতি, অপচয় এবং সেখানে তো এই খেলাপি ঋণের কোনো উল্লেখ নাই। এই যে বিদেশে পুঁজি পাচার হচ্ছে এবং আবার বরাদ্দ দিতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর জন্য প্রতিবাদের, এর কেন উল্লেখ কেন থাকবে না? আমি সাথে খুব অবাক হয়ে গেছি। এত অর্জন, এত চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, আর খেলাপি ঋণ এবং অর্থ পাচারের চ্যালেঞ্জ আমরা মনে রাখবো না, এটা কী করে হয়? আর্থিক খাত হলো সারা অর্থনীতির একদমই হৃৎপিণ্ড বলি, মস্তিষ্ক বলি, যাই বলি। এই খাতের অনিয়ম হলে সারা অর্থনীতি আর ওই যে উন্নয়নের মহাসড়কে যাওয়া তো এই আর্থিক খাত দিয়ে সম্ভব হবে না। জি স্যার, আরেকটা বিষয় খুবই গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে বিনিয়োগের পরিবেশ। বিনিয়োগ বাড়ছে কিনা সেইটা একটা জায়গা, এবং পাশাপাশি বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গেই চলে আসে কর্মসংস্থানের প্রসঙ্গ। এই দুটো প্রসঙ্গ নিয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় কী পেলেন বা কতটুকু নির্দেশনা আছে, সেই প্রশ্ন রেখে আপনার কাছে আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি, কথা বলবো ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আর একবার। আমরা কথা বলছি বাজেট নিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে। স্যার, এই বাজেটে কর্মসংস্থান, গত কয়েক বছরে আমরা অর্থনীতির অনেক কিছু আমাদের চোখে দৃশ্যমান উন্নতি, কিন্তু কর্মসংস্থানের জায়গাটা কেমন রয়েছে এবং সেই বিষয়ে বাজেটে অর্থমন্ত্রী কী নির্দেশনা দিলেন? কর্মসংস্থান কী করে হবে, এটা এখন আমাদের অর্থনীতির সবচেয়ে মূল বড় সমস্যা বলে আমি মনে করি, এবং এটা এক বাজেটের বিষয় নয়, কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার, সূচনা নেওয়ার এখনই খুবই জরুরি। তার কারণ হলো, আমরা তো একটা সুবিধা পেয়েছি আমাদের জনসংখ্যার বয়স কাঠামোতে। আমাদের যেই কর্মজীবী বয়সের মানুষের সংখ্যা, সেটা অনেক দ্রুত বাড়ছে, আবার সেটা যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে বলে একটা খুব বড় সমস্যা হলো, সেটা হলো গত 3-4 বছরের যে বা যতদূর পরিসংখ্যান পাওয়া যায় কর্মসংস্থানের, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সেরই, তাতে দেখা যায় যে কর্মসংস্থান বাড়ছে না। তার বিশেষ করে যে তরুণীদের, যারা যে শ্রমশক্তিতে নতুন করে ঢুকছে, এবং যারা এখন যেহেতু শিক্ষার প্রসার ঘটেছে, তাহলে শিক্ষিত তরুণী, এই শিক্ষিত বেকারের হার এখন অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে আছে। ভবিষ্যতে আমরা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করি, এটা আরও বাড়তে থাকবে। আরেক হলো কম প্রযুক্তির ছোট উদ্যোক্তাদের বিকাশ। এখন উন্নয়নের পরবর্তী যেতে হলে শুধু এটার প্রসার দিয়ে হবে না, আমাদেরকে আরও প্রযুক্তিগত উন্নয়ন এবং সেই সঙ্গে আরও প্রশিক্ষিত জনশক্তিকে কাজে লাগাতে হবে। স্যার, বিনিয়োগের পরিবেশ কেমন, বা বিনিয়োগ কিন্তু খুব একটা বাড়ছে না, সেই বিষয়ে কোনো নির্দেশনা কি বাজেটে পেলেন? বিনিয়োগের সমস্যাটা খুব আশু সমস্যা। তার কারণ হলো, বিনিয়োগ না হলে অন্তত 2-3 বছর ধরে আমরা হয়তো কোনো ক্রমে চালিয়ে যেতে পারি প্রবৃদ্ধি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের উৎপাদন ক্ষমতায় টান পড়বে। এবং আরও দুঃখজনক বিষয় হলো যে গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে আমাদের জাতীয় আয়ের পরিসংখ্যান যদি আমরা দেখি, সেখানে দেখব যে জাতীয় সঞ্চয় জাতীয় বিনিয়োগের থেকে বেশি। তার উপর আবার তো বৈদেশিক সাহায্য জাতীয় সঞ্চয়ের সাথে মিলছে। তার মানে হলো, আমাদের যত বিনিয়োগযোগ্য সম্পদ তা আমরা কাজে লাগাতে পারছি না। শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে যেটাতে আমরা খুব আত্মতুষ্টি লাভ করছি, কিন্তু ক্রমাগতভাবে 1-2 বছরের জন্য এটা ঠিক আছে, ক্রমাগতভাবে যদি বিনিয়োগযোগ্য সম্পদ, আমাদের মতো দেশে যেখানে সম্পদ হলো সবচেয়ে বড় প্রভাবক এবং সবচেয়ে দুষ্প্রাপ্য, সেটা যদি সম্পূর্ণ কাজে লাগাতে না পারি, সেটা তো খুব দুঃখজনক হবে। আরেকটা জিনিস তার হচ্ছে, প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4, সেইটা কতটুকু বাস্তবসম্মত বা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন? আমি মনে করি এই চলমান অর্থনীতি কেমন চলছে সেটার জন্য প্রবৃদ্ধির এই বিতর্কে যাওয়াই উচিত না। তার থেকে আমরা অনেক সোজাসুজি যেগুলো আমরা দৃশ্যমান এবং সাথে সাথে যেই চলকগুলো পাই, সেগুলোর দিকে তাকাবো। যেমন আমাদের মুদ্রা সরবরাহ, ঋণ সরবরাহ কত বাড়ছে, সেটা কি এই জিডিপির সাথে মানানযোগ্য কিনা, আমাদের রপ্তানি খাত চাঙ্গা কত দূর হলো, আমাদের বিদেশ থেকে রেমিটেন্স কত দূর আসছে। আরেকটা স্যার, সরকারের ভীষণ আছে, ভিশন 2021, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য। এই বাজেট কি সেইটাকে প্রতিফলিত করে?
যে বাজেট প্রস্তাবনা? বাজেটের প্রস্তাবনায় তো বলা হয়েছে আমরা কোথায় যেতে চাই, কিন্তু সেখানে যেতে চাইলে সেই উন্নয়নের মহাসড়কে যেতে চাইলে যেই গভীর সংস্কারগুলো দরকার, সেগুলোর যে খুব পদক্ষেপ দৃশ্যমান নির্দিষ্ট কর্মসূচি নেওয়া হয়েছে তা তো দেখতে পাই না কাজে লাগাতে। স্যার, ব্যাংকিং খাতে নানা রকম বিশৃঙ্খলা, আর্থিক খাত সংস্কারের কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা এই বাজেটে দেখলাম যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো নানা রকম দুর্নীতি বা এইভাবে ক্ষতির মুখে, তাদের জন্য আরও প্রণোদনা দেওয়া হলো। এটা তো আসলে এক ধরনের তাদেরকে উৎসাহিত করলেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত আমরা শুরু করেছিলাম খারাপ অবস্থা দিয়ে, বিশেষ করে ব্যক্তি খাতের ব্যাংকগুলো পহেলা যখন 90-এর দশকে শুরু হয়েছিল তখন কিন্তু আমানতের 1/3 নিয়ে যেত ওই উদ্যোক্তা পরিচালকরা এবং তারপর খেলাপি হতেন। তারপর অনেক সংস্কার, অনেক কষ্টে এবং আইন আদালতের থেকে সাহায্য নিয়ে এদেরকে অপসারণ করা হলো এবং অনেক কষ্টে বোঝানো হলো বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকে যে আপনারা যে ব্যাংক দেন সেটা দেন ওখান থেকে বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার জন্য, জামানত নিয়ে যাওয়ার জন্য না। এত বোঝানোর পর শেষ পর্যন্ত এসে কিন্তু তারা এখন 3% বেশি, আর যেটা এখন বাধ্যবাধকতা এর বেশি নেওয়া যাবে না, সে তার থেকে বেশি নেয়, এমনকি তাও নেন না। কিন্তু এখন আমরা আবার যে কোনো কারণেই হোক এই অর্জনটা সুসংগত না করে আবার পিছনের দিকে যাচ্ছি। রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর অবস্থা কখনোই ভালো হয়নি। আমি নিজে সংস্কারের সাথে জড়িত ছিলাম। যখন সত্যিকারভাবে কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছিল, কেন যেন সাইফুর রহমান সাহেব তখন বললেন থাকার, বরং ওই যে প্রাইস ওয়াটার হাউস আর অন্যান্যদেরকে দিয়ে দেওয়া হলো। কেন সেটা থামিয়ে দেওয়া হলো আমার এখনও আমি বুঝিনি। কিন্তু কাজে সেই সমস্যা আছে, কেন সেটা ক্রমাগতভাবে বাড়ছে এবং রাষ্ট্রায়ত্ত খাতের খেলাপি ঋণ এমনভাবে হচ্ছে যে এর কোনো দায়বদ্ধতা, কোনো জবাবদিহিতা তো আমি দেখছি না। এবং একদিকে সেটা হয়ে যাচ্ছে, তার কোনো কেন হচ্ছে তার কোনো জবাবদিহিতা নেই, কেন হচ্ছে সেটার বিশ্লেষণ নেই, অথচ ক্রমাগতভাবে আমরা বছরের পর বছর এই ব্যাংকগুলোর ঘাটতি মূলধন পূরণ করে। একদম শেষ প্রশ্ন, একেবারে শেষ, আমরা এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? বড় চ্যালেঞ্জ হলো যে যেই বাজেটে কিছু অবাস্তব বেশি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এগুলাকে অত বেশি গুরুত্বে না নিয়ে সরকারের ভিতরে ঘরোয়াভাবে হলেও যুক্তিসঙ্গত কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই অনুযায়ী অগ্রাধিকারগুলো ঠিক করা। বড় বড় যেই প্রকল্পগুলোর জন্য ফাস্ট ট্র্যাক বলা হয়েছে সেখানে ব্যয়ের সাশ্রয় ঠিক রেখে, কারিগরি নকশা এবং অর্থনৈতিক মূল্যায়নগুলো ঠিক রেখে সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করলে মানুষেরও লাভ হবে, অবকাঠামো ভালো হবে এবং সরকারেরও জনপ্রিয়তা বাড়বে। এবং কিছু কিছু যেই অবাস্তব এবং একান্ত অযৌক্তিক কিছু প্রস্তাব করা হয়েছে, যেমন যে আবগারি শিল্প ব্যাংকের আমানতের উপর, আমি মনে করি সেটা প্রত্যাহার করা উচিত হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময়। ধন্যবাদ। দর্শক, শেষ করছি, আর দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন বিষয় নিয়ে কথা বলবো আমরা। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।